সন্ধ্যা ৭টা। খালের জল বেয়ে তীব্র একটু গন্ধ ছড়াচ্ছে বাতাস। অবশ্য এই গন্ধ আর নাকে লাগে না বিন্তির, অর্থাৎ বিন্তিদের। ওদের জন্ম এই খালপাড়ে বিস্তীর্ণ মানুষের আস্তানায়। ছোট একটা ঘর, মাথায় খাপড়ার টালি, দেওয়াল মণিবাস ও তেরপলের, মেঝে মাটির, মাটিতে ইট বিছিয়ে আদ্যিকালের একটা তোশক আর তার উপর একটা চাদর পাতা আছে। বিন্তি যে চাদরটার উপর এখন বসে আছে তার রং আগে যে কি ছিল এখন তা বলা বেশ মুশকিল। যদি বলা হয় চাদরটা ময়লা তবে বোধহয় খানিকটা কম বলা হয়, কারণ ধুলো ও কালি চাদরটার প্রতিটা তন্তুর ভিতরে বহুকাল ধরে জমা হতে হতে চাদরটাকে একটা ধোঁয়াটে রং দিয়েছে। বিন্তির গায়ে একটা আধময়লা ফ্রক, পিঠের পেছনের হুক ছিঁড়ে যাওয়া জামার গলাটা সামনে সামান্য ঝুঁকে পড়েছে। রাস্তার আলো থেকে জোড়াতালি দেওয়ার তার টেনে ঘরের ভেতরে একটা কম পাওয়ারের লাল আলো আলো জ্বলছে। তবে এই চিত্রপটের সব থেকে আশ্চর্য বিষয় হচ্ছে বিন্তির হাতে একটা বই দেখা যাচ্ছে। বেশ মোটা ধরনের একটা বই, একটা গল্পের বই, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের কিশোর রচনা সমগ্র। বিন্তি সেখান থেকে পড়ে শোনাচ্ছে মনোজদের অদ্ভুত বাড়ি, এবং তা শুনছে বিন্তির বোন, ওর থেকে বছর চারেকের ছোট অন্তি। কলকাতা থেকে হাসনাবাদ বাসন্তী যে হাইওয়ে তৈরি হয়েছে সায়েন্স সিটির পাশ থেকে, তার গা ঘেঁষে কলকাতার ইস্ট ওয়েস্ট ক্যানেল। সেই ক্যানেলের ধারে বাসন্তী গোসাবা থেকে উদ্বাস্তু কিছু মানুষ বাঁশ ত্রিপল দিয়ে ঘর বেঁধেছে। গড়ে উঠেছে মানুষের আস্তানা। ক্যানেলের ধারে ধারে বাইপাসের কাছে মাথা তুলেছে অনেক হাই রাইস। তবে বিন্তিদের আস্তানাও থেকে সেখানেও সুন্দর, শরীরে গলিতে ক্ষতের মতো। তাদের আস্তানা আজও দৃশ্য দূষণ করে সুসজ্জিত। শহরের বুকে তাদের অনেকের ঘর আগুনে পুড়ে গেছে কতবার, কেউ বা রোগে মারা গেছে, তবু আবার নতুন করে কিভাবে যেন নতুন লোক এসে পূরণ করেছে সেই শূন্যস্থান। বিন্তির পুরো নাম বিন্তি রাম। বিন্তির বাবা সুখচাঁদ রাম বাঙালি নন, বিহারি। বিন্তির মা মালতী অবশ্য বাঙালি। সুখচাঁদ মালিক অঘোর রায়ের ট্যাক্সি চালাতো। খালপাড়ের বস্তিতে দুজনের আলাপ। এখানেই বিন্তির আর অন্তির জন্ম। সুখচাঁদ তাদের দুজনকে স্কুল ভর্তি করে দিয়েছিল। দিনরাত ভাড়া খাটত সে। তাদের সংসারে খাওয়া পরার অভাব ছিল না। তখন সুখচাঁদ উচ্চাকাঙ্ক্ষী বরাবর, সবসময় বলতো এভাবে পড়ে থাকলে চলবে না। একদিন সুখচাঁদ তার মালিককে ট্যাক্সি নিয়ে নিরুদ্দেশ হয়ে গেল। সুখচাঁদের খবরের থেকেও ট্যাক্সির খোঁজ অঘোর রায় থানা পুলিশ করলো অনেক বেশি। সুখচাঁদ ট্যাক্সির নাম্বার প্লেট বদলে ফেলেছিল। বোধহয় ট্যাক্সির খোঁজ পাওয়া গেল না কিছুতেই। এক সময় পেটের টানে কাছাকাছি আবাসনগুলোতে মালতী ঝিয়ের কাজ শুরু করলো। জুনিয়র সেকেন্ডারি স্কুল ক্লাস 7-এর ছাত্রী বিন্তি ও ওই স্কুলের প্রাইমারি সেকশনে ক্লাস 3-এর অন্তি। পড়াশোনায় জ্যোতি চ। বিন্তি ছিল স্কুলের বেশ মেধাবী ছাত্রী। পড়া বন্ধ হতে ভীষণ মুষড়ে পড়ে সে। মালতী মেয়ের মনের দুঃখ বুঝতে পারলেও কিছু করতে পারে না।
সারাটা দিন বাবুদের বাড়ির কাজে কেটে যায় তার। রাতে রান্নার কাজ ও দিনে ঘর মোছা, বাসন মাজা। সে পড়াশোনার খরচের ভয়ে কোনো উদ্যোগই নেই। খালপাড়ের বাসিন্দাদের দিনগুলো সব এই রকমের। কলকাতার আবর্জনাবাহী খালের জলের বিষাক্ত গন্ধ বহুদূর বিস্তৃত হলেও দিনের পর দিন থাকতে থাকতে ধীরে ধীরে ভোঁতা হয়ে গেছে তাদের ঘ্রাণ শক্তি। কেমন এক ধরনের অভ্যাস তৈরি হয়ে গেছে। দূর থেকে বড় রাস্তায় গাড়িতে বসে নাকে রুমাল চাপা দেয় আরোহীরা, কিন্তু বিনতি, অন্তি, বাসনা, জবা, পান্ত, রূপসী বিনুরা এরই মধ্যে যাপন করে তাদের শৈশব। বই পড়তে পড়তে বিনতির বইটা মুড়ের ভোলার গলানা। এত ভোলায় কুই কুই করছে। ভিতর এক শেষ একটা। বিনতি আর অন্তি তাদের তিরপলের বাইরে এসে দাঁড়ায়। ভোলা বিনতির পোষা নেড়ি কুকুর। ভোলাকে অন্য কয়েকটা বাইরের কুকুর ঘিরে রেখেছে। সমর্পণের ভঙ্গি চিত হয়ে শুয়ে পাগুলোকে উপরে তুলে যেন মাপ চাইছে ভোলা। বিনতি কুকুরগুলোকে তাড়িয়ে দিতেই ভোলা এক ছুটে ওর কাছে। তোর সাহস হবে কবে রে ভোলা? বেপারার কুকুর দেখে কোথাও ঘেউ ঘেউ করবি তা না, শুয়ে পড়িস। ভোলা বিনতির সঙ্গে ওর পিছনে পিছনে ওদের ত্রিপলের একটা কোনায় রাখা চটের ওপর গুটিয়ে পাকিয়ে বসল। বকুনি খেয়ে বুঝি মন খারাপ হয়েছে। আজ বিনতির মনটাও খুব খারাপ। আজ যে সত্যি সে একা হয়ে গেল। আজ তিথি দিদিরা তাদের আবাসন ছেড়ে চলে গেল। তিথি দিদি অবশ্য কলকাতাতেই থাকবে, তবে ইউনিভার্সিটির গার্লস হোস্টেলে। তিথি দিদি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে MA করছে। করুণা আবাসনের একটা ফ্ল্যাটে ওর 2 বছরের চুক্তিতে ভাড়া থাকতো। বিনতিকে অনেক বই দিত তিথি দিদি। বিনতির মা ওদের বাড়িতে রান্না করতো এতদিন। মালতী রাতের রুটি করতে করতে একদিন বলেছিল, জানেন বৌদি, আমার মেয়েটা লেখাপড়াতে ভালো ছিল, ওর বাপের দোষে পড়াশোনা হলো না। কি মনে হতে কাকিমা বলেছিল, আচ্ছা একদিন তোমার মেয়েকে আমার এখানে এনো। এই সূত্রে বিনতির মায়ের সঙ্গে এক বিকেলে উপস্থিত হয়েছিল তিথি দিদিদের বাড়ি। তিথি তাকে জিজ্ঞাসা করেছিল, তুমি কি একা বসে বসে কি করবে? আমি টিভি দেখি না, আমার ভালো লাগে না। কেন ভালো লাগে না কেন? ওরা সবাই সব সময় কেমন সাজগোজ করে থাকে, এমনকি রংচং মেখে খায়, ঘুমায় পর্যন্ত। তিথি ওর কথা শুনে হেসে গড়িয়ে পড়ে। তাহলে তোমার কি ভালো ভালো লাগে বই পড়তে? স্কুলে বাংলা দিদিমণি আমাকে গল্পের বই দিতেন। আচ্ছা আমিও তোমাকে বই দেব, তবে পড়তে হবে কিন্তু। পড়ব। সেই শুরু। তিথি বুঝতে পারে বিনতি সত্যি বইয়ের পোকা। সে অনেকবার পরীক্ষা করে দেখে বুঝেছে। বইগুলো বইগুলো সবই পড়ে বিনতি। তিথি মুগ্ধ হয়ে যায়। একদিন বইমেলা থেকে কয়েকটা রঙিন বই এনে দেয় সে বিনতিকে। বিনতি আনন্দে কেঁদে ফেলে। সে দেখে তিথি ঠিক করে ফেলে সে বিনতিকে একবার বইমেলা নিয়ে যাবে। মেলায় বিনতি তার সঙ্গে অন্তিকে নিয়ে এসেছিল। তিথি অবাক হয়ে দেখে কত সহজে সে এই শিশু দুটোর মন জয় করে ফেলেছে। তিথির মনে হয় সে সত্যি সত্যি দুটো অচেনা রাজ্য জয় করেছে, দুটি সরল নিষ্পাপ শিশুর মনের আধিপত্য।
দেখতে দেখতে বিবর্ণ দিনগুলো কেটে গেল বিন্দিতে। সেই বইমেলার রঙিন দিনটার পর পৃথিবী নিজের অক্ষের ওপর ৩৬৫ বার ঘুরে নিয়েছে। এসে গেছে পরের বছরের বইমেলা। এবার বিন্তিকে বইমেলা নিয়ে যাবার কেউ নেই। বইমেলার প্রাঙ্গণ আবার নানা প্রকাশনা সংস্থার স্টলে ভরে উঠেছে। বিন্তি ঠিক করেছে এবার সে একাই বইমেলায় যাবে। মা এর কাছ থেকে টাকা চাইতে গেলে মা বারণ করবেন। তাই বিন্তিকে খালি হাতেই যেতে হলো বইমেলাতে। বই না কিনলেও সে অন্তত অনেক বই দেখতে তো পাবে। বিন্তির পরনে সামান্য রং ওঠা একটা ফ্রক, পায়ে টায়ারের জুতো। মেলার ভিড়ে অন্যান্য মানুষদের সঙ্গে সেও স্টলগুলোর ভিতরে ঢুকে বই দেখতে লাগলো। সে একটা স্টলে ঢুকে বই পড়তে শুরু করে দিল। কিছুক্ষণ পরে একজন বয়স্ক লোক তাকে ধমক দিলেন, এই, তোমার সঙ্গে কে আছেন? বই ওখানে রেখে দাও। বই কিনলে ওটা নিয়ে কাউন্টারে যাও, এখানে দাঁড়িয়ে ভিড় করো না। বইটা রেখে দিয়ে চলে আসে বিন্তি, কারণ তার কাছে একটাও টাকা নেই। তারপরেই অন্য একটা স্টলে ঢোকে সে। ছোট ছোট বইগুলো এক নিঃশ্বাসে পড়ে নিতে থাকে সে, যেন পুরোপুরি বই এর জগতে হারিয়ে যেতে থাকে। এখানেও মৃদু ধমক শুনে বিন্তির উদাসভাবে স্টলের বাইরে এসে দাঁড়ায়। তখন চোখে পড়ে একটি পরিবার, ঠিক তারই বয়সী একটি মেয়ে। কি অপূর্ব সুন্দর দেখতে! ওর গায়ে কোথাও একটু ময়লা নেই, যেন দুধ দিয়ে স্নান করা শরীর। পরনে ঘন নীল রঙের ফ্রক। মা ও বাবার সঙ্গে একটি স্টল থেকে বেরিয়ে এলো তারা, হাতে বিশাল বড় একটা বইয়ের প্যাকেট। মেয়েটিকে তার মা বললেন, সোহা, এই প্যাকেটটা ধরো, এটাতে তোমার ওই ফরমাসের সব বই, রূপা থেকে কেনা ইংরেজির বই। কতবার বলেছি বাংলা বই একটু পড়বে, কষ্ট করে হলেও পড়তে হবে। তোমার মা বাবা দাদু দিদা সবাই যে ভাষায় কথা বলে তাকে জানবে না? কত বৈচিত্র্য এই সাহিত্যে! সবই তো না হলে তোমার কাছে অজানা থেকে যাবে। আমি কিন্তু তোমার জন্য কিছু বাংলা গল্পের বই কিনেছি। অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনী, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সদাশিবের কাণ্ড কারখানা, শিশু ভোলানাথ আর চাঁদের পাহাড়। এগুলো আমি চাই তুমি নিজে নিজেই পড়বে। না, তুমি আমাকে পড়ে শোনাবে প্লিজ। আমার বাংলা বই পড়তে একদম ভালো লাগে না মাম্মাম, তবে শুনতে খুব ভালো লাগে। শোনাবে তো? বেশ বেশ, তুমি আগে নিজে পড়ার চেষ্টা করবে, তারপর। বিন্তি সতৃষ্ণ নয়নে দেখতে লাগলো ওদের। একটু পরে ওরা খাবার খেতে ফুড কোর্টে চলে গেল। বিন্তি এবার মেলা থেকে বেরোনোর জন্য গেটের দিকে গেল। হঠাৎ সে দেখল ভোলাকে। ভোলাও অন্য কুকুরদের তাড়া খেয়ে ময়লা ফেলার ভ্যাটের কাছে থেকে উদাস হয়ে গেটের দিকে এগিয়ে আসছে। ভোলাও দেখতে পেল বিন্তিকে অনেকক্ষণ পর। যেন পরিচিত কাউকে দেখল বিন্তি। ভোলা ও তাই। দুজনে আনন্দ আত্মহারা। বিন্তি ভোলাকে আদর করতে থাকে। চল ভোলা, এখানে খুব ভিড়, বাড়ি ফিরে যাই। ওখানে গিয়ে তোকে আমি দুটো বিস্কুট খাওয়াবো। এখন আমার কাছে একটা পয়সাও নেই রে। ভোলা সমর্থন করে লেজ নাড়াই। গেটের বাইরে যেতে গিয়ে কাঁধে কার হাতে স্পর্শে চমকে ওঠে বিন্তি। আরে তিথি দিদি! তিথি আনন্দে জড়িয়ে ধরেছে বিন্তিকে। তিথি বন্ধুদের সঙ্গে আজ বইমেলা এসেছিল। এরপর বেশ কিছু বই কেনা হলো বিন্তিরও। একটা স্টলের সামনে গিয়ে গিল্ডের পক্ষ থেকে এবার যে রচনা লেখার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে তার কথা জানতে পারল তিথি।
বিষয়, তুমিও তোমার চারদিক। শব্দ সংখ্যা 2000, বয়স 12 থেকে 14 বছর, সময় 2 ঘন্টা। প্রথম পুরস্কার 5000 টাকা, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারের মূল্য 3000 ও 2000 টাকা। আগামীকাল বেলা 12টা থেকে প্রতিযোগিতা শুরু। আজও নাম দেওয়া যাবে, তিথি বলল। বিন্তির নাম দিবি? গুছিয়ে লিখতে হবে কিন্তু। তারপর উত্তরের অপেক্ষা না করে বলল, চল ওখানেই যাই। ফর্ম তুলে জমা দেওয়ার আগে ওখানে নিজের মোবাইল নম্বরটা লিখে দেয় তিথি, বলে, কাল এখানে 11টার মধ্যে চলে আসবি। তারপর তোর যা মনে আসবে বসে বসে বেশ করে সাজিয়ে গুছিয়ে লিখবি, কেমন? লেখার সময় শব্দ সংখ্যা কিভাবে গুনবে তাও বুঝিয়ে দিল সে বিন্তিকে। বিন্তি ভাবে, সে যদি প্রথম পুরস্কার পেত কি ভালোই না হতো। সে তাহলে মাকে, অন্তিকে আর তিথি দিদিকে কিছু কিনে দিতে পারত। তিথি দিদিকে কিছু দিতে বিন্তির বড় স্বাদ হয়। তাকে তিথি দিদি কতবার বই উপহার দিয়েছে, সেও বই উপহার দেবে তিথি দিদিকে। তারপরে বিন্তি ভাবে, ধুর, সে কি এসবের যোগ্য? কত বড় ঘরের ছেলে মেয়েরা আসবে, সে কি তাদের মতো অত ভালো লিখতে পারবে? বিন্তি প্রতিযোগিতার লেখা জমা দিয়ে চলে আসে। তারপর তার দিন কাটতে থাকে একঘেয়ে বিবর্ণতায়। সঙ্গী নতুন কয়েকটা বই, এই যা পার্থক্য। কদিন মায়ের খুব জ্বর। মালতী বিন্তিকে তাই পাঠিয়েছে বাবুদের বাড়িতে বাসন মাজতে। মালতী জ্বরের ঘোরে বিছানায় এপাশ ওপাশ করতে থাকে। এমন সময় বাইরে কাদের গলা পেয়ে অতি কষ্টে মাথা তোলে মালতী। সে দেখে তিথি আর কয়েকজন বান্ধবীকে নিয়ে তাদের এখানে এসেছে। মালতী অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তিথি বলে, মালতী মাসি, বিন্তি কোথায়? ও অবাক করেছে আমাকে। বইমেলাতে একটি রচনা প্রতিযোগিতায় ও ফার্স্ট হয়েছে। আমাকে কিছুক্ষণ আগে ফোনে জানিয়েছে ওরা। আমি তাই ওকে নিতে এসেছি। ওর ভালো জামা কাপড় আছে তো? আজ বিকেলে স্বয়ং তথ্য সংস্কৃতি মন্ত্রী বইমেলাতে আসবেন। শুনেছি উনিই ওর হাতে পুরস্কার তুলে দেবেন। বলছেন ওর লেখাটা তার একজন কণ্ঠশিল্পীকে দিয়ে পাঠও করাবেন। আজ আমার খুব আনন্দ হচ্ছে। তোমাকেও আজ মেলাতে যেতে হবে। আজ তোমাদের সকলের স্বপ্ন পূরণের দিন। আলোকোজ্জ্বল এক সন্ধ্যায় মঞ্চে উঠেছে বিন্তিরাম। সে তার লেখায় অসামান্য দক্ষতা, তার চারপাশের কথা যেন তুলির টানে এঁকে ফেলেছে। সেখানে তার পাওয়া না পাওয়া সব কথাই আছে, এমনকি আছে ভোলার কথাও। আর লেখা শুনতে শুনতে মন্ত্রীমশাই চোখ মুছতে থাকে। তারপর বিন্তির হাতে টাকার অঙ্ক তুলে দিতে দিতে বলেন, তোমাকে আবার লেখাপড়া শুরু করতে হবে। তুমি এখানে দাঁড়িয়ে সবাইকে কিছু বলো। ভালো লেখিকা তুমি, নিশ্চয়ই ভালো কথা বলতে পারো। কথা শেষ করে মাইকটা এগিয়ে দেন তিনি বিন্তির হাতে। না না, বিন্তি ভালো বক্তা নয়। তার সব এলোমেলো হয়ে যাচ্ছে। তার খুব কান্না পাচ্ছে। গলার ভেতরে জমাট বাঁধা কষ্ট। সে জল ভরা চোখে শুধু বলে, স্যার, আমার পড়াশোনা করার খুব ইচ্ছে, তবে আমি তো একা নই।